সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি ভালো আছেন। আমি বলেছিলাম যে কাঠামোগত সংস্কার বলতে কি বোঝায় তার একটি প্রথম সিরিজ আমি কথা বলেছিলাম, বিচার বিভাগ। আজকে মূলত সংবিধানের মধ্যেও স্পেসিফিক্যালি সংসদ গঠন, এটা নিয়েই কথা বলবো। এবং এটি আমি অত্যন্ত সহজ বদ্ধ ভাষায় বলতে চাই যে সংস্কার পরিকল্পনাটা কি করে এসেছে। প্রথম সিরিজের পরে নানান ব্যস্ততার কারণে দ্বিতীয় সিরিজ করা হয় নাই, এই জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি। দেখেন যে একটা কথা হয়তো আপনারা সকলেই শুনছেন, যে সকলেই প্রস্তাব করছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। এটা কি আসলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট? সংসদ আমাদের দেশে তো একটা আছে, এই সংসদটা আছে হলো এক কক্ষ বিশিষ্ট সংসদ। অর্থাৎ আমরা ৩০০ জনকে নির্বাচন করি, তারপরে কিছু সংরক্ষিত নারী আসন আছে। এই ৩০০ জনের মধ্যে যারা মেজরিটি পায়, বেশি সংখ্যক আসন পায়, তারাই সরকার গঠন করে। এটা হলো আমাদের এখনকার সিস্টেম। কিন্তু যে সিস্টেমটা প্রস্তাব করা হয়েছে সেটি হলো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। অর্থাৎ নিম্নকক্ষে ৪০০ আসন থাকবে, ৪০০ আসনের মধ্যে ১০০ হবে উন্মুক্ত, ৩০০ হবে উন্মুক্ত, আর ১০০ হবে নারীদের জন্য সংরক্ষিত। এটি প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ নারীদের জন্য সংরক্ষিত ১০০ আসনে শুধুমাত্র নারীরাই নির্বাচন করতে পারবে, আর বাকি যে ৩০০ আসন আছে এটা উন্মুক্ত থাকবে, নারী পুরুষ যে কেউ নির্বাচন করতে পারবে। তাহলে নিম্নকক্ষে সদস্য সংখ্যা তারা প্রস্তাব করেছেন জাতীয় ঐকমত্য কমিশন, সংবিধান কমিশন, যে ৩০০ আসন, আর ১০০ আসন হলো নারীদের জন্য, আর ৩০০ আসন হলো উন্মুক্ত সবার জন্য। তাহলে ৪০০ সদস্য বিশিষ্ট নিম্ন কক্ষ গঠনের কথা প্রস্তাব করা হয়েছে। এখানে নারীদের অন্তত পক্ষে ১০০ আসন তো থাকবেই, বাকি ৩০০ থাকবে সকলে মিলে। উচ্চকক্ষ কি হবে? তাহলে প্রস্তাব করেছেন উচ্চকক্ষ হবে ১০৫ সদস্য বিশিষ্ট, যেখানে ১০০ জন হবেন বিভিন্ন দলের আনুপাতিক হারে। যে দল যে পরিমাণ আসন পেয়েছে সেই দল সেই পরিমাণ সদস্য উচ্চকক্ষে নির্বাচন করবেন, আর বাকি ৫ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হবেন। এইভাবে একটি পার্লামেন্ট গঠনের কথা বলা হচ্ছে। যে পার্লামেন্টের কথা বলা হচ্ছে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। উচ্চ কক্ষকে বলা হবে সিনেট, আর নিম্ন কক্ষকে বলা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি। এই প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। বিএনপি বলছেন, জামাত ইসলামী বলছেন, এনসিপি বলছেন, অন্যান্য দল বলছেন, সকলেই তার মতামত প্রকাশ করছেন। ফলে এখানে এই যে সংসদ গঠন প্রক্রিয়াটা, তার মধ্যে স্পিকার লাগে। প্রস্তাব করা হয়েছে যে স্পিকার সরকারি দল থেকে হবে, কিন্তু ডেপুটি স্পিকার হবে ২ জন, তার মধ্যে একজন হবে বিরোধী দল থেকে, আরেকজন হবে সরকারি দল থেকে। এই গঠন প্রক্রিয়াটার মধ্য দিয়ে পার্লামেন্ট পরিচালিত হবে। একটা ইন্টারেস্টিং প্রশ্ন এখানে একটা কথা বলছেন তারা, যে এক ব্যক্তি পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিংবা এক ব্যক্তি ২ বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এখানে অন্যদের কিছু দ্বিমত আছে, কিন্তু ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার কি প্রয়োজনীয়তা আছে? ৫ বছর, ৫ বছর ১০ বছর, অথবা ৪ বছর, ৪ বছর ৮ বছর, তারপরে আর প্রধানমন্ত্রিত্ব থেকে কি করবেন? ফলে তারা প্রস্তাব করেছেন যে ৪ বছর ৪ বছর যদি সরকারের মেয়াদ হয়, তাহলে ২টা ৮ বছর, কিংবা ৪ বছর মাঝখানে গ্যাপ দিয়ে আরো ৪ বছর, আর ৫ বছর ৫ বছর ১০ বছর, অথবা ৫ বছর তারপরে গ্যাপ দিয়ে আরো ৫ বছর। এটা বলেছেন তারা প্রধানমন্ত্রিত্বের মেয়াদ, এবং এক ব্যক্তি যে প্রধানমন্ত্রী হতে পারবেন না ২ এর বেশি সময়, সারা জীবনে ২ এর বেশি সময়। কিন্তু কেউ কেউ বলছেন যে পরপর ২ বারের বেশি নয়, কিন্তু সারা জীবনে ৩ বার হতে পারবে। এই একটি আলোচনা আছে এখানে। সংসদ গঠনের ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের ভূমিকা কিন্তু অনেক বড়। প্রাইম মিনিস্টার বাদ দিয়ে তার সংসদ হবে না, হাউস অব দ্য লিডার তিনি হয়ে থাকেন কাস্টমারিলি, প্রথাগতভাবে। এখানে আরেকটি বিষয় তারা বলছেন, যে ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান যিনি থাকবেন তিনি সরকার প্রধান হবেন না, প্রধানমন্ত্রী হবেন না, বা সংসদ নেতা হবেন না। এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী।
সাধারণত একজনই হয়ে থাকেন। আমাদের দেশে কিন্তু তিনটাই একজন হয়েছেন, সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হয়ে থাকেন। অতীতে তাই হয়েছে, কিন্তু এখানে তারা প্রস্তাব করেছেন যে এই জায়গাটার মধ্যে ব্যালেন্স আনতে হবে। এক ব্যক্তি সংসদ নেতাও হবেন, দলীয় প্রধানও হবেন, সরকার প্রধানও হবেন, এটা তারা চান না। তারা চান যিনি দলীয় প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না, বা তিনি সংসদ নেতা হবেন না। ফর এক্সাম্পল, বিএনপি অথবা জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, বা তিনি সংসদ নেতা হতে পারবেন না। যদি তাকে সংসদ নেতা হতে হয় তাহলে দলের প্রধান থেকে পদত্যাগ করতে হবে। যদি তাকে প্রধানমন্ত্রী হতে হয় তাহলে দলের প্রধান থেকে পদত্যাগ করতে হবে। দলের প্রধান অন্য ব্যক্তি হবেন, সংসদ নেতা অন্য ব্যক্তি হবেন। এই যে একটা পদ্ধতির কথা তারা বলেছেন, এটি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তারা বলছেন যে এর মাধ্যমে এক কেন্দ্রিক এক ব্যক্তির হাতে সকল ক্ষমতার যে কেন্দ্রীভূত হয়ে যায়, এটির মধ্যে তারা ব্যালেন্স আনতে চাচ্ছেন। তাহলে যিনি সংসদ নেতা তিনি আবার দলীয় প্রধান, তিনি আবার সরকার প্রধান, তাহলে তো একাকার হয়ে যায়। আমরা অতীতে যা দেখেছি, আমাদের এক্সপেরিয়েন্স ভালো না। ফলে আজকে যে আলোচনাটুকু আমি করলাম, সংসদ যদি আপনার গঠন করতে হয় তাহলে সংসদ সদস্য লাগে। তো প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ 400-400-র মধ্যে 300 হলো উন্মুক্ত, 100 হলো নারী আসন। সারা বাংলাদেশকে 100টি নারীর আসনে বিভক্ত করা হবে। বিভক্ত করে শুধু নারীরাই সেখানে নির্বাচন করবেন। অনেকটা ইউনিয়ন পরিষদে যেমন নারীদের জন্য সংরক্ষিত আছে, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে যেমন নারীদের জন্য সংরক্ষিত আছে, একইভাবে পার্লামেন্ট নির্বাচনে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এবং সারা বাংলাদেশকে 100টি ভাগে ভাগ করে ইউনিয়ন পরিষদে সম্ভবত 3টি ওয়ার্ড মিলে একজন নারী হয়ে থাকেন। তো এই সিস্টেমের মধ্য দিয়ে 400 নিম্নকক্ষ, 105 হলো উচ্চকক্ষ, এই প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মন্তব্য আছে। আর প্রস্তাব করা হয়েছে 2-এর অধিক প্রধানমন্ত্রী হতে পারবেন না, 2বারের বেশি। আর প্রস্তাব করা হয়েছে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সরকার প্রধান হবেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান থাকবেন না, এবং তিনি হাউস অব দ্য লিডার অর্থাৎ সংসদ নেতা হবেন না। এই ব্যালেন্সগুলো আনার জন্য প্রস্তাব করা হয়েছে। তো সংসদের ক্ষেত্রে সাংবিধানিক পরিবর্তন আনতে হবে এই জায়গায়, কারণ আমাদের বর্তমান সংবিধান এগুলো অ্যালাউ করে না। এই সিস্টেম নাই। একটা পার্লামেন্ট আছে, উচ্চকক্ষ নিম্নকক্ষ নাই। কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ করার প্রস্তাব করা হয়েছে, তাহলে বর্তমান সংবিধানে তো এটা নাই। তাহলে সংবিধানে এখানে পরিবর্তন আনা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আমি খোলামেলাভাবে আপনাদেরকে সহজ সরলভাবে এই জন্য বোঝালাম। আমি মনে করি এই ধরনের সিস্টেম বা পদ্ধতি যদি এখানে প্রবর্তন করা যায় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অন্য যে কোনো সময়ের তুলনায় সঠিক পথে ডাইরেকশন পাবে এবং জনগণ সত্যিকার অর্থে জনগণের নেতৃত্ব পাবে। আশা করি সকলেই ভালো থাকবেন। আবার তৃতীয় সিরিজ নিয়ে আরেকদিন আসবো। আল্লাহ হাফেজ।